আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ২৭ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মিথিলা যাই করুক, ওর ভালোবাসা তো মিথ্যে ছিল না। বিয়ে হলেই কি ভালোবাসা মরে যায়? মিরাজ দেখল প্রসঙ্গ ঘুরে যাচ্ছে, বলল, এই তোরা থাম তো, বিট্টু তুই বল ভাই, তারপর কি? তীব্র লম্বা শ্বাস টেনে বলল, হঠাৎ করে মনে হয়েছে ওকে পছন্দ হয়েছে। আর যেখানে তীব্র রেজা তালুকদার কোনো দিন এসব মেয়েটে নিয়ে ভাবেইনি, সেখানে হুটহাট কাউকে ভালো লেগে যাওয়া মানে সাংঘাতিক কিছু নয় কি? সে মাথা দোনায়, সে তো বটেই। মুশফিক মুখ কালো করে বলল, কিন্তু এখন কি হবে বিট্টু? তুইও পছন্দ করলি, আর মেয়েও শহর ছেড়ে ভাগল। এখন আবার কি করে খুঁজে পাবি? কলেজে তো আর আসবে না? ভারী চিন্তার কথাটা শুনে হেসে ফেলল তীব্র। পরিচ্ছন্ন ঠাট্টার হাসি দেখে মুশফিকের মাথা আউলের আসে। বুঝতে না পেরে শুধায়, হাসছিস কেন? তোদের কি মনে হয় যাকে পছন্দ বললাম তার কোনো খোঁজ আমি রাখি না? তারপর প্রশ্নবিদ্ধ নজর তাক করল সে। সবাই উৎসুককে একাকার। তীব্র তেজি কণ্ঠে জানালো, ওরা গাজীপুর যাওয়ার জন্যে যেদিন মাটিতে পা রেখেছে খবর সবার আগে আমি পেয়েছি। এতক্ষণ চুপচাপ সব শুনছিল সাফিন। বিস্মিত নজরে চাইল এবার। স্তম্ভিত বাকিরা আর্তনাদ করে বলল, কি? সাফিন অধীর গলায় আওড়ালো, তুই আগেই জানতি এ কথা? তীব্রর প্রতাপী আওয়াজ, জানতাম। ইভেন ওরা কোন জায়গায় আছে, কত নম্বর ফ্ল্যাট, সব জানি। তীব্র রেজা ঘাস খায় না, ঘোড়া ডিঙিয়ে ঘাস কাটার ক্ষমতা রাখে। নাহিদ অনর্থক আলাপে গেল না। আনচানে মনে সোজাসুজি প্রশ্ন ছুড়ল, বিট্টু একটা কথা বল, তুই কি পুষ্পিতাকে নিয়ে সিরিয়াস? এই পর্যায়ে চুপ করে গেল। উত্তর জানতে সমান আগ্রহী সকলে। তীব্র সময় নিয়ে বলল, জানি না। উৎসুক চাউনিগুলো এবার কোটরে ছড়ায়। আরমান চোখ পিটপিট করে বলল, জানিস না? তাহলে মেয়েটার এত খোঁজ খবর রাখছিস কেন? নেহাত পছন্দ বলে? সে তো আমরা রাস্তায় একটু সুন্দর মেয়ে দেখলেই পছন্দ করে ফেলি, কিন্তু তার কথা মাঝপথে টেনে নিল মুশফিক। চড়া কণ্ঠে বলল, তুই বাজে কথা বন্ধ কর। আমরা আর বিট্টু এক না। তীব্র কিয়ৎক্ষণ নিচের পোড়া ঠোঁট শুভ্র দাঁতে কামড়ায়। মুহূর্ত পেরিয়ে বলে, কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। সেটা জানার জন্যে আমাকেও যেতে হবে ওখানে। ওখানে মানে গাজীপুর? তুইও যাবি? গিয়ে কি করবি? মেয়েটাকে সোজা বলে দিবি তুই তাকে পছন্দ করিস? তীব্র খানিক দোলা চলে পড়েছে। এ বিষয়ে কোনো রকম অভিজ্ঞতা তার নেই। সংশয়ী কণ্ঠে শুধায়, পছন্দ করার কথা সরাসরি বলা ভালো? নাহিদ মাথা নেড়ে বলল, বিট্টু আমার মনে হয় সেটা ঠিক হবে না। মেয়েটা তো জানে তুই মাস্তান, আবার ওকে তুলেও এনেছিলি। সে কারণ যাই হোক না কেন, কোনো মাস্তান পছন্দ করে শুনলে মেয়েরা উল্টো পথে দৌড়ে পালায়, কাছে আর আসে না। তাছাড়া মিথিরা যাই হোক তোদের কাছে, ওর পরিবার কিন্তু ভদ্রসভ্য ছিল। বাবা মন্ত্রণালয়ে চাকরিজীবী, আর সেই পরিবারে মানুষ হওয়া কোনো মেয়ে নিশ্চয়ই মাস্তানি পছন্দ করবে না। তেতিয়ে উঠল আরমান, এখন কি বিট্টুকে তোর বুদ্ধিতে চলতে হবে? নাহিদ থেমে রইল, কিন্তু তীব্রর চাউনি পাল্টে আসে। বাক্যগুলো তুখোরভাবে করা নাড়ে বাথায়। একের পর এক স্নায়ুযুদ্ধের হুটোপুটি চলে। একদিকে ঘুরছে নাহিদের কথা, অন্যদিকে চোখে ভাসছে পুষ্পিতার ওকে দেখেই পালিয়ে যাওয়ার দৃশ্য। সত্যিই তো, মেয়েটার চোখে ও তো মাস্তান, আর এলাকায় এলাকায় তার যা বাঁধাই করার রেকর্ড সেও শুনেছে নিশ্চয়ই। তাহলে জোড়াজোড়ি ছাড়া ওই মেয়ের সান্নিধ্য পাবে কি করে? মিরাজ ওকে ভাবুক দেখে বলল, তাহলে কি করবি? কিছু ঠিক করলি? তীব্র একটু চুপ থেকে ছোট করে বলল, ভাবছি। তারপর বসা থেকে উঠে গেল। 2 কদম এগিয়ে দোকানের একদম বাইরে গিয়ে সিগারেট ধরালো। এক একটা ধোঁয়া বাতাসে ছেড়ে ডুব দিল গভীর চিন্তার কুয়োতে। সাফিনের মুখে অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকারে ঘুরঘুরে মেঘমালা স্তূপ হয়ে উঠছে। মুশফিকের তীক্ষ্ণ চোখে সেই নীরস মুখখানা খুব স্বচ্ছভাবে ধরা পড়ে। সে ওপাশ থেকে এসে বসল ওর কাছে। কাঁধে হাত রাখতেই চাইল সাফিন। ও বলল, তুই মুখে না বললেও আমি জানি তোর মনে কি চলছে এখন। মেয়েটাকে তোরও পছন্দ, এই তো? সাফিন চমকেছে, আশ্চর্য হয়েছে। চটপট করে নিজের হয়ে সাফাই দিতে গেলে মুশফিক শুনল না, আটকে দিয়ে বলল, কিছু বলতে হবে না। বিট্টুর মতো অতটাও নিজেকে ঢেকে রাখার ক্ষমতা আয়ত্ত করতে পারিসনি সাফিন। তোর চোখ দেখে মন ঠাওর করার এইটুকু যোগ্যতা আমাদের আছে।
তবে আমার কি মনে হয় জানিস, বিট্টু হয়তো আরো আগেই তোর হাবভাব বুঝতে পেরেছে, যাতে তুই আর সামনে না এগোস, তাই এইভাবে ও আমাদের সবার সামনে সবটা বলে দিল। না হলে ওর যে ইগো, এত সহজে একটা মেয়েকে ভালো লাগার স্বীকৃতি ও কোনো দিন দিত না। মুহূর্ত পেরিয়ে বলে, বন্ধু হিসেবে বলছি, আমারও তাই মনে হয়। সব জেনে তোরা না এগোনোই ভালো। এরকম মেয়ে হাজারটা আসবে যাবে, কিন্তু বিট্টুর মতো বন্ধু লাখে একটা। সেটা আমার থেকেও তো তোর ভালো জানার কথা। যে বন্ধু কেবল মুখের কথায় হাতে 5 লাখ টাকা বিনা শর্তে ধরিয়ে দিতে পারে, তার বিরোধিতা করা মানে নিজেকে অমানুষ হিসেবে পরিচয় দেওয়া। মাস্তান হই যাই হই, কারো সাথে বেইমানি করার মতো খারাপ হতে চাই না। এই অপরাধ ক্ষমার যোগ্য না রে বন্ধু। ফোঁস করে শ্বাস ফেলে চলে যায় মুশফিক। সাফিন নিরত্তর বসেছিল, মাথা নামিয়ে নিল আরো। চেহারায় লেশমাত্র পরিবর্তন আসেনি, শুধু ঢোক গিলে চুপ করে থাকে। এয়ারপোর্টের বাইরে বিরাট ভিড়। এক একজন তাদের প্রিয়জনকে বিদায় জানাতে এসেছে। কেউ হৈ হৈ করে ঘুরতে যাচ্ছে বিদেশে, কেউ চোখে জল, কারো ঠোঁটে হাসি। পৃথিবীতে প্রতিটি মানুষ পৃথক চিন্তায় বাঁচে, আলাদা আলাদা উত্তেজনায় গতিপথ ধরে তাদের মস্তিষ্কের কোষ। আজ মিথিলা পলাশের দেশ ছাড়ার দিন। গন্তব্য কানাডা। সম্পূর্ণ ভিন্ন এক দেশ, অচেনা এক জায়গা, ধুলো ময়লাহীন পরিষ্কার ভূমি। ওদের দুই পরিবারের সদস্যরাই বিদায় জানাতে এসেছে। সালমা বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ভীষণ রকম চেষ্টা করছেন চোখের জল আটকাতে। এবার গেলে পলাশ দেশে ফিরবে আগামী 2 বছর পর। এতগুলো দিন মেয়েকে দেখতে পারবেন না, চাইলেও ছুঁতে পারবেন না বলে হাহাকার বাঁধ বাঁধছে না নারীটির। ওদিকে খোরশেদুলও ভাসছেন সমান দুঃখে। ভদ্রলোকের চোখ ছলছলে। মেয়েটাকে বড্ড আদরে মানুষ করেছেন, কখনো একটু বকাঝকাও ফাড়েননি। আশ্চর্য হলেও সত্যি, প্রিয়জনদের এত কান্না, এত হাহুতাশ মিথিলার হৃদয় ছুঁতে পারে না। অন্তঃপটের চওড়া পৃষ্ঠ ভেদ না করে পাশ কাটিয়ে গত হয় সব। ওর দু চোখে উপচে আসছে খুশি, উত্তেজনায় শরীরের ধমনীগুলোও কাঁপছে। এক দণ্ড তর সইছে না যে, কখন যাবে, কখন দেখবে রংচঙে ওই দেশ, কখন পাবে একটা বিলাসপ্রিয় জীবন। প্লেন ছাড়ার সময় ঘোষণা করা হচ্ছে, যাত্রীদের ভেতরে যাওয়ার পালা। মিথিলা শ্বশুরবাড়ির লোকদের সাথে কথা বলে মায়ের কাছে এলো, হেসে হেসে বলল, আসিয়ামরু, ভালো থেকো। এতক্ষণের চেপে রাখা কান্না দলা পাকিয়ে বেরিয়ে এলো সালমার। নিজেকে সামলাতে ব্যর্থ তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। ত্রস্ত 2 হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। খোরশেদুল আরেক দিক চেয়ে চোখ মুছলেন। মিথিলা মাইল বুকে বেশিক্ষণ ট্যাকেনি, মিনিট কয়েকেই সরে এলো। বিদ্বিষ্ট হয়ে বলল, উফ, এমন করে কেঁদো না তো। আর আব্বু, তুমিও কাঁদছ কেন? ধুর, দেশ ছেড়ে যাচ্ছি আমি, মরে তো যাচ্ছি না। খোরশেদুল জড়ভূতের ন্যায় চাইলেন মেয়ের দিকে। বুকে আগলে বড় করা মেয়েটা বাবা মায়ের কান্নায় বিরক্ত হচ্ছে। সালমার অবশ্য বিশেষ যায় এলো না, মেয়ের খচ্চরে স্বভাব আয়ত্তে তার। শুধু স্বামীকে দেখলেন এক পল। এখনও অবিশ্বাস্য চোখে তাকিয়ে খোরশেদ। ওনার চোখ মুখের বিমূঢ়তা দেখে ছোট্ট শ্বাস ফেললেন তিনি। একমাত্র এসবে মন নেই রাহাতের। সে নিরুৎসাহিত বোনের যাওয়া নিয়ে, বরং স্ফূর্ত মন মেজাজে বিদায় দিতে এসেছে। একটা 3/4 প্যান্টের ওপর মোটু পাতলুর কার্টুন আঁকা টি-শার্ট পরে দাঁড়িয়ে মায়ের পাশে। মিথিলা বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে, পূর্বের ন্যায় বিস্তর হেসে বলে, যাই তাহলে, যখন যা লাগবে আমাকে শুধু জানাবে, পাঠিয়ে দেব। সালমা কিছু বললেন না। খোরশেদুল মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থেকো মা, নিজের যত্ন নিও। ও মাথা দোড়ায়, আচ্ছা। তারপর চোখের নজর নেমে আসে নিচে, রাহাতের দিক চায় সে। বলে, ভালো থাকিস, ঠিক করে পড়াশোনা করবি, তোর জন্য অনেক চকলেট পাঠাবো। আর একটু কম কম খাস, দিন দিন তো আলু হচ্ছিস, এরপর তো গোল আলু হবি। রাহাতের হাসিটা অমনি মুছে গেল। এমনিতেই ও মিথিলাকে পছন্দ করে না। তার দেশ ছাড়া নিয়েও ছোট্ট মাথায় ব্যথা ছিল না। স্বাস্থ্য নিয়ে খোঁচা দেওয়ায় কোমল মন ফুঁসে উঠল গতিতে। আরও খেপে গেল এবার। মিথিলা যেতেই চোখ নাক কুচকে বিড়বিড় করল, শাকচুন্নিটা, তুই দেশ ছাড়লেই বাঁচি। পলাশ তখন তার পরিবারের সাথে কথা বলায় ব্যস্ত। মিথিলা বিদায় পর্ব শেষ করে এসে দাঁড়াল। স্ফীত মুখবিবরে হৃষ্টচিত্তে বলল, চলো। কথা থামিয়ে চাইল পলাশ। মিথিলাকে দেখল পূর্ণ পূর্ণ চোখে। মেয়ের খুশি ধরছে না, উল্লাসিত বদন। পলাশ শ্বাস ফেলে, একপাশে ঠোঁট উঁচু করে হাসে, যেই হাসির পরতে পরতে হয়তোবা কোনো নতুন কিছুর আভাস। গাজীপুরে কদম ফেলার সপ্তাহখানেক ফুরিয়েছে পুষ্পিতার। আজ ওদের অনার্সে ভর্তি হওয়ার দিন।
আয়েশা খাতুনের ছুটি নেই, সাথে যেতে পারবেন না। তার ওপর নতুন অফিস, কামাই করাও অসম্ভব। তবে সকল বন্দোবস্ত সেরে রেখেছেন আগেই। নুহাদের এই বাসাটা ছোটখাটো, ড্রয়িং ডাইনিংয়ের আলাদা জায়গা নেই, দুটো একত্রে যোগ করে তৈরি। তবে গাজীপুরের এই এলাকায় এই বিল্ডিংয়েই সবচেয়ে বেশি ভাড়া। আজকের সকাল ভীষণ। নুহা খাবার টেবিলের ওখানটায় মনমরা হয়ে বসে। কাল রাত থেকেই তার ঠোঁটের হাসি গায়েব। তার পেছনে দেয়ালের শেটে এক কোণায় দাঁড়িয়ে পুষ্পিতা। চোখে মুখের অবস্থা ভালো নয়, একটু পরপর ব্যাকুলভাবে দেখছে নুহাকে। আয়েশা অফিসের জন্য একেবারে তৈরি হয়ে বসার ঘরে এলেন। দুই দিকে দাঁড়ানো দুজনকে একবার করে দেখে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। তার সামনে সাদা খাম বাড়িয়ে বললেন, তোমার ভর্তির টাকাটা। নুহা নড়ল না, একবার চেয়েও দেখেনি সেদিকে, যেমন ছিল বসে রইল অমন। দীর্ঘশ্বাস ফেললেন আয়েশা। মেয়েটা সেই রাত থেকে মুখ কালো করে আছে, রেগে মেগে খায়নি, কথাও বলছে না। তার এই অদম্য তেজের কারণ খুব সাধারণ হলেও নুহার নিকট তা বিরাট কিছু। পুষ্পিতা আর নুহার ভার্সিটি আলাদা হবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। সেই স্কুল লাইফ থেকে দুজন একসাথে বসেছেও একই বেঞ্চে, তাহলে এখন দুজনের দুপ্রান্তে ভার্সিটি হলে মানা সম্ভব? পুষ্পিতা খুব সস্তা একটা ন্যাশনালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে খরচ অতি সামান্য। ওর এই সিদ্ধান্তের কারণ যাতে একটা টিউশনি দিয়ে হলেও নিজের পড়ার খরচটুকু চালাতে পারে। আর ওখানকার পড়াশোনার অবস্থা একেবারেই সচ্ছল নয়, ভালো প্রফেসর লেকচারার কিছুই নেই। সব রকম খোঁজ আয়েশা নিয়েছেন, জেনে শুনে নিজের মেয়েকে ওখানে পড়ানোর মতো ভুল কোনো মা করে? তিনি জানেন পুষ্পিতা একরকম বাধ্য হয়েই ওখানে ভর্তি হচ্ছে, কিন্তু নুহার সেই বাধ্যবাধকতা নেই। আর যাই হোক, ওকে অন্তত একটা নামি দামি ভার্সিটিতে পড়াতে চান আয়েশা। পড়াশোনার যে কত গুরুত্ব সেটা নিজেকে দিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন নারীটি। আজ যদি গণ্ডমূর্খ হতেন, স্বামী মারা যাওয়ার পর এর ওর ঘাড়ে বোঝা হতে হতো, সাথে নানান রকম মুক্ত কটুবাক্য। কিন্তু না, আজকে কেবলমাত্র চাকরিটার জন্যেই মাথা উঁচু করে বাঁচতে পারছেন তিনি। আত্মীয় স্বজন প্রথম বাঁকা কথা শোনালেও এখন যেন গলে গলে পড়ে। পুষ্পিতার শুকনো আদল ভীষণ রকম কষ্টে দাপাচ্ছে বুক। নুহার ভার্সিটি আলাদা হবে ভাবলেও কান্না পেয়ে যাচ্ছে। অথচ সেই কলেজে বসেই দুজনের কত শত পরিকল্পনা, ভার্সিটিতে এই করবে সেই করবে। জীবনের ওই একটা ঘটনা আজ কোথায় নিয়ে যাচ্ছে ওকে। পুষ্পিতার বক্ষ ফুঁড়ে দীর্ঘশ্বাস আসে, ব্যর্থতায় মোড়ানো সেই দীর্ঘশ্বাসের প্রতিটি লিপি। তার উপর নতুন জায়গা, সবকিছু অচেনা, অদেখা। ভার্সিটিতে একটা মানুষকেও তো চেনা নেই, কে কেমন হবে তাও জানে না। সে যে মাত্রার অন্তর্মুখী মেয়ে, কার সাথে মিশবে, কিভাবে মিশবে, কিচ্ছু জানে না। আয়েশা এবার ওর কাছে এলেন। মাথা নিচু করা মেয়েটাকে দেখলেন সূক্ষ্ম নজরে। ফুলের মতো মেদুর মুখমণ্ডলটা দেখলেই প্রখর মায়ায় ভেতর উথলে আসে ওনার। এই যে দুই বান্ধবী আলাদা হয়ে যাচ্ছে, এটা কি চাননি? চাইতে পারেন, কিন্তু সেও যে অপারগ এখানে। নুহার ভার্সিটির সেমিস্টার ফি মোটা অঙ্কের, সেখানে পুষ্পিতাকে পড়ানোর সাধ্য তার নেই। একা মানুষের বেতন দিয়ে এত কিছু সম্ভব? তার ওপর নুহার বাবার লোন ছিল কিছু, যেগুলো একটু একটু করে প্রতি মাসে বয়ে যাচ্ছেন তিনি। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।